শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস। লিখেছেন মোমো সাহা। পর্ব 15। নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ, মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস। ঠিক 40 মিনিটের মাথায় অবনী বেগমের তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন। বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। অবনী বেগমের 22 বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেনি। তবে আজ কেন হারানোর ভয়, হয়তো মায়া। এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়ায় পড়ে যায়, যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এই মায়া আর অভ্যাসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশে বাড়িগুলোকে চোখ বুলায়। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়ির গেটের সামনে একটা লাইট জ্বলছে। লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জ্বলজ্বল করছে। অবনী বেগম পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা মিসেস জেজি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে। ঠিক এ মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধহয় বাড়িটার ভেতরে যাওয়া উচিত হবে না। ভিনদেশে যা লুকিয়ে আছে তা ভিনদেশেই না হয় লুকিয়ে থাক। বয়স তো অনেক হলো, আর কদিনই বা বাঁচবে। কি দরকার হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চলল। অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই রইল। জেনে গেলে তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি। সেই ভালোবাসায় আগলে রাখতে পারলে না, বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে। কিন্তু কখন যেন আষ্টেপৃষ্ঠে সে পরিবারের মায়ায় পড়ে গেল, টেরই পেল না। অথচ অসময়ে মায়া বেড়ে কী লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয়। অবনী বেগম আধার রাস্তায় আবার পা বাড়ায়। হসপিটালে ফিরে যাওয়ায় অত ব্যস্ততা নেই, ধীর পায়ে যাওয়া যাবে। চারপাশে ততক্ষণে ভোরের আলো ফুটে যাচ্ছে, নীলাভ আকাশ, শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না। অজপাড়াগা এর এক সহজ সরল মেয়ে ছিল সে। বাবা আর সে ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে? 15 কিংবা 16। গ্রাম ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিল সে। এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম করেই তো জীবন কাটছিল বেশ। পড়াশোনাও করতো না তখন। পড়াশোনার ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের। তার ওপর আজপাড়াগা। 5ম শ্রেণী থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার। দেখতেও বেশ ছিল। বাবা ছিল দিনমজুর। সারা দিন খেটে খুটে যা রোজগার করত তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি। উত্তপ্ত দুপুরের গরমে তীব্রতায় জান যায় যায় অবস্থা সকলের। কি গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে। শরীরে একটা চকচকে হলুদ রঙের 3 পিস। গোসল করায় চুলগুলো খোলা যা বাতাসে দোল খেয়ে যাচ্ছে। গলায় একটা তাবিজ। শুকনো সরু দেহখানা নিয়ে সে জারুল গাছের তলায় বসে কামরাঙা খাচ্ছে বেশ আয়েশ করে। সাথে তার বন্ধু বান্ধবের দল। হুট করে সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামল। এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে বিধায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসারের পোস্টিং হয়েছিল সেথায়। পুলিশের গাড়ি দেখতেই অবনীর বন্ধুবান্ধব সব ছুটে পালালো। আকস্মিক ঘটনায় তাজ্জব অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকে একটা সমস্যা ছিল। আকস্মিক কোনো
কিছু সে নিতে পারত না। মাঝে মাঝে সে উদ্ধত কথাও বলে ফেলত উত্তেজিত হয়ে। সেদিনও ঠিক এমনটা ঘটল। পুলিশ দেখে সব ছেলেমেয়ে যখন পালিয়ে গেল, অবনী তখনও ঠাই বসে আছে। তখন ছেলেমেয়ে পুলিশকে বাঘ ভাল্লুকের মতন ভয় পেত। যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপ গাড়ি থেকে তখন বেশ সুঠাম দেহী শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতন পুরুষ নেমে এলো। নেমেই সে অবনীর কাছে চলে এলো। অবনীর হাতে কামরাঙ্গা, চোখে বিস্ময়। লোকটি অবনী বেগমের কাছে এসে ভরাট স্বরে প্রশ্ন করলেন, এই যে নারী, গাছতলায় কি শুনি? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগমের আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যায়নি। সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্থির তার চোখ টলমল করে উঠল, ঠোঁট উল্টে ফেলল, কেঁদে দিবে ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভরকে গেল পুলিশ পোশাকের থাকা গম্ভীর মানবটা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই যে জারুল কন্যা, কেঁদো না, কেঁদো না, ভয় পাচ্ছ? আমি তোমায় বকিনি তো? জারুল কন্যা নাম শুনতেই অবনী বেগমের কান্না থেমে গেল। সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে উঠল। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অবনীর। অতীত ভাবতে ভাবতে আকাশের নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘ ভরে গেছে। দিনের আলো ফুটে গেছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে, টেরই পেল না। অতীত এমনই মধুময় জিনিস, যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসের গান গেয়ে অতীত নিয়ে। আজ শনিবার। সওদাগর বাড়িতে তুমুল নীরবতা, হইচই নেই কোনো রকমের। তৃষানার দিশান আজ হোস্টেলে চলে গিয়েছে, ওহি ভার্সিটিতে, চিত্রা নিজের কলেজে, ছেলেরা যার যার কাজে। তুহিন গতকাল রাগ করে যে বাহিরে গেল, আর ফিরে আসেনি। তুহিনের রাগ বরাবরই অনেক বেশি। খুব সহজে রাগলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না। চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল। খাবার টেবিলে হইচই আর হয় না। টিভির চ্যানেল নিয়ে ভাই বোনদের আর মিছে মিছে তুমুল ঝগড়া হয় না। মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আরেক দফা বাকবিতণ্ডায় আর হয়নি। কেমন বাড়িটার প্রতিটি কোণায় হাহাকার লেপ্টানো। আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন, কপালে হাত রেখে, চোখ দুটি বন্ধ। রোজা সওদাগর কপালের ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করতেই তার চোখ যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে। রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য। স্বামীর জন্য এই রোজা সওদাগর কত কিছুই না করেছে, কত অন্যায় না মেনে নিয়েছে, কেবল স্বামীর মুখের হাসি দেখার জন্য। অথচ আজ সেই স্বামী কিনা নিশ্চুপ। এ পরিবারটাকে সবসময় এক আঁচলের ছায়াতলে সে রাখতে চেয়েছিলেন। তবুও আজ কোথাও যেন ভাঙার সূত্রপাত দেখা দিয়েছে। একটা নারীর সংসারের চেয়ে বড় আর যে কিছু নেই। স্বামীকে এক ধ্যানে মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাছটা এসে বসলেন। ধীর কণ্ঠে শুধালেন, আপনি কি জেগে আছেন? আফজাল সওদাগর ধ্যান ভাঙল, কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না। যেমন আছেন তেমন থেকেই বললেন, হ্যাঁ জেগে আছি। কিছু বলবে? আপনার কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা? যে ভাইদের জন্য এত কিছু করলাম, আজ তারাই দাম দিচ্ছে না। এর চেয়ে কষ্ট আর আছে বলো? মা বাবা যখন মারা গেলেন, দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি। অথচ আজ আমি মূল্যহীন। রোজা সওদাগরের খারাপ লাগলো। তার স্বামীর প্রতি
প্রীতি বেশি। স্বামীর কষ্ট সে মানতে পারে না কখনোই। রোজা সওদাগর আশ্বাসের স্বরে বললেন, আপনি চিন্তা করবেন না, নুরুল আজকাল কেমন হয়ে গেছে, বয়স বাড়ছে তো। আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন, তা আটকেছে? আপাতত দেখে গেছে, পরে কথা আগানো হবে বলা হয়েছে। আর মন খারাপ করবেন না। আফজাল সওদাগর ধপ করে উঠে বসলেন। চোখ তার কেমন হলদেটে ভাব। সে তার স্ত্রীর হাত দুটো মুঠ করে ধরল, কেমন অসহায় কণ্ঠে বলল, পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি। তুমি আমারে অভিশাপ দিছিলা, তাই না? তাই তো আজ এ অবস্থা আমার। স্বামীর কথায় আঁতকে উঠল রোজা। তওবা করে বললেন, কি বলেন আপনি? আপনারে অভিশাপ দেওয়ার আগে আমার জিহ্বা খসে পড়ুক। আর আপনি যা পাপ বলেছেন তা আদৌ পাপ না। আপনি তো জানেন, আর আমার আল্লাহও জানে সেটা। আপনি এসব ভাববেন না। আফজাল সওদাগর অনবরত মাথা নাড়াতে নাড়াতে বললেন, এটা পাপই বিবি। আমি তোমাদের ঠকিয়েছি, নিজের স্বার্থে আরেকজনকে ঠকিয়েছি। ওদের মৃত্যুও তো আমায় অভিশাপ দিয়েছে। স্বামীর কথায় ভড়কে গেলে রোজা সওদাগর উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কাদের মৃত্যু? আফজাল সওদাগর উত্তর দিলেন না। আফসোসের অশ্রু গড়িয়ে গেল তার গাল বেয়ে। গরমে ঘেমে নে একাকার চিত্রা। সাদা কলেজের ইউনিফর্মটা লেপ্টে গেছে শরীরে। চুলের মাঝে 2 বেনি, পিঠে বইয়ের ভারী ব্যাগ। গতকাল তার দেখাদেখিটা সে অবধি সীমাবদ্ধ ছিল। মাহতাব দুলাভাই এর কারণে তো তা বেশি দূর অবধি আগায়নি। আবার নওশাদ নামের লোকটাও বলেছে সময় নেওয়া উচিত 2 পক্ষের। চিত্রার মনে কেমন যেন অশান্তি, বিরক্তিতে শরীরে প্রতিটা অঙ্গ জ্বালা দিয়ে উঠছে। জীবনটা তার এত অসহ্য ছিল না কখনো। আগে তার বাবা তাকে পছন্দ করত না। সে জানত না বাবা কেন তাকে অপছন্দ করত। কিন্তু যখন সে জানল বাবার অপছন্দের কারণ, তখন থেকে চিত্রা নিজেই আর নিজেকে পছন্দ করছে না। জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল। এই চিত্রা, দাঁড়া। পথের মধ্যে চির পরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা। পিছে ঘুরতেই চোখে পড়ল ওহি আপার লাল টুকটুকে মুখটা। গরমে লাল হয়ে গেছে। চিত্রা কিঞ্চিৎ হাসল ওহি আপাকে দেখে। ওহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে। আপা, তোমার ক্লাস শেষ? না রে, ভালো লাগছে না, যা গরম। বাসায় গিয়ে ঘুম দিব। তোর ক্লাস শেষ? হ্যাঁ আপা। তো চল একসাথে বাসায় যাই। ফুচকা খাবি চিত্রা? ওহি আপার প্রস্তাবে অবাক হলো চিত্রা। ওহি কখনোই বাহিরের খাবার পছন্দ করে না, আর আজ সে কিনা ফুচকার কথা বলছে। চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে ফিচলে হাসল ওহি। বাঁকা হেসে বলল, কি রে, খাবি না? চিত্রা দ্রুত মাথা নাড়াল, যার অর্থ সে খাবে। ওহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসল। পাশে থাকা ফুচকার দোকানটা থেকে 2 প্লেট ফুচকা দিতে বলল। চিত্রা তখন অবাক। ওহি চিত্রার অবাক ভাবকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে হুট করে বলে উঠল, একটা সিক্রেট শুনবি চিত্রা? চিত্রা তখন তার ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করেছে। ওহির কথায় ভ্রু কুঁচকে বলল, কি সিক্রেট আপা? ওহি বিবস্ব কণ্ঠে বলল, তোর ফুল গাছের টবগুলো আমি ভেঙেছি।